রাত ৯টার বাংলাদেশে বিশেষ প্রতিবেদন হিসেবে থাকছে মহাসড়কের চাঁদাবাজি। এছাড়া দেশ বিদেশের নানা খবরাখবর জানাবো আমি মাহমুদা মমিতা। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান, এবং পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন আহসানুর রহমান। এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনের প্রধান খবরগুলো। সাগরনী হত্যায় পারিবারিক বন্ধু তানভীর সহ 7 জন অপরাধী হিসেবে শনাক্ত। পলাতক দারোয়ান এনামুলকে ধরিয়ে দিতে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলতে যাচ্ছি যে জজ বিয়ার মতো কোনো নাটক করে অপরাধীকে দূরে সরিয়ে জনসাধারণের মনোযোগ ভিন্নতর খাতে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হয় নাই। এসইসির চেয়ারম্যান এবং সদস্যরা গোপন তথ্য প্রকাশ করলে জেল জরিমানার বিধান রেখে আইনের সংশোধনী, মন্ত্রিসভায় অনুমোদন। এবং স্পট ফিক্সিং এ আম্পায়ার নাদির শাহ জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিসিবির। শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া আজকের ৯টার আয়োজনে আরো যা থাকছে। ৭১-এর বুদ্ধিজীবী হত্যার অভিযোগে চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত, কাল ট্রাইব্যুনালে উপস্থাপন। এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় কোরবানির ঈদের আগে সক্রিয় জাল টাকা চক্র। জাল হচ্ছে ভারতীয় রুপিও। এছাড়া রাত ৯টার বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা অন্যান্য দিনের মতো আজকেও মতামত পাঠাতে পারেন। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি সাগররুনি হত্যায় ৭ অপরাধী শনাক্ত। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAAT, এরপর নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ এই নম্বরে। এছাড়া আপনার ইমেল এবং ফেসবুকেও মতামত পাঠাতে পারেন। আপনার ইমেইল করুন রাত ৯টা@independent24.tv। এছাড়া ফেসবুকে মতামত পাঠান facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা রাত ৯টায় তুলে ধরব। এবারে চলে যাচ্ছি পুরো খবরের শুরুতেই সাগররুনি হত্যা তদন্ত প্রসঙ্গ। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার ঘটনায় ৫ পেশাদার খুনি সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, তানভীর নামে সাগররুনির এক পারিবারিক বন্ধুকেও আটক করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী তা জানাননি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে 10 অক্টোবরের মধ্যে সাগররুনি হত্যার রহস্য উন্মোচনের ডেডলাইন দিয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর। একদিন আগেই এ নিয়ে সংবাদ সম্মেলন করলেন তিনি। জানালেন এরই মধ্যে 7 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে রফিক, বকুল, মিন্টু ও সাইদকে পেশাগত খুনি হিসেবে উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যরা হলেন ডাক্তার নিতাই হত্যার সাথে জড়িত ড্রাইভার কামরুল, সাগররুনির বাসার প্রহরী রুদ্র পলাশ ও হুমায়ুন ওরফে এনামুল। এদের মধ্যে এনামুল এখনো পলাতক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনামুলকে এখন পর্যন্ত আমরা গ্রেফতার করতে সক্ষম হইনি, কিন্তু তার পৈতৃক বাড়ি, আত্মীয় স্বজন এবং যেখানে সে যেতে পারে, থাকতে পারে, লুকাতে পারে, সকল জায়গা আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাকে ধরার জন্যে সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। এই হত্যার রহস্য ভেদ করতে কাজ করছে র্যাব। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগারে ডিএনএ পরীক্ষা করা হয়েছে। আটকদের সাথে ডিএনএর মিল পাওয়া গেলে তদন্ত ফলাফল বের করা আরও সহজ হবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধের যে আলামত ইতিমধ্যে আমাদের বীক্ষণাগারে পরীক্ষা করেছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বীক্ষণাগারে পাঠিয়েছি। সেখানে তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধীদের ডিএনএ শনাক্ত করতে সমর্থ হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবারও কোনো জজমে নাটক তৈরি করা হয়নি। সুস্পষ্ট বলতে যাচ্ছি যে জজ বিয়ার মতো কোনো নাটক করে অপরাধীকে দূরে সরিয়ে জনসাধারণের মনোযোগ ভিন্নতর খাতে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খুব দ্রুতই এই ঘটনার সব রহস্য বেরিয়ে আসবে। এর আগে সাহারা খাতুন 48 ঘন্টা সময় বেঁধে দিলেও ইতিমধ্যে 9 মাস পেরিয়ে গেছে। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
স্বরাষ্ট্রমন্ত্রী যদিও এই ঘটনাকে জজমের নাটক নয় বলে দাবি করলেও তা উড়িয়ে দিয়েছেন নিহত সাগর সরোয়ারের মা সালেহা মুনির। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনকে আরেক জজমিয়া নাটক বলে মনে করেন। সালেহা মুনির বলেন, এতদিন পরে এসব কথা কেন বলা হচ্ছে তা তার কাছে বোধগম্য নয়। তিনি প্রশ্ন তোলেন, বাড়ির গার্ড জড়িত থাকলে তাকে আগে কেন ধরা হলো না? চুরি ডাকাতির সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন তিনি। তদন্ত করতে না পারলে বিশ্ব আইন প্রয়োগকারী সংস্থাকে অপারগতা স্বীকার করে নেওয়ার কথা বললেন সাগরের মা। এটা আমি মেনে নিতে পারছি না বাবা, মনে প্রাণের থেকে মেনে নিতে পারছি না। তার কারণ এত বড় একটা চাঞ্চল্যের ঘটনা, ডাক্তার নেতায় যদি খুন না হতো তাহলে ওনারা কাকে ইয়ে করতেন, সন্দেহভাজন হিসেবে ধরতেন, এই একটা কথা। আর একটা কথা, দারোয়ানদের ওনারা এতদিন কেন করেন নাই, ধরেন নাই বা খুঁজে বের, ওনারা এমন না যে ওনারা খুঁজে বের করতে পারবেন না। শাক দিয়ে মাছ ঢাকতে আর একটা জজমের নাটক সাজানো হয়েছে। এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে যোগ দিচ্ছেন মেহেরুন্নুরের ছোট ভাই নওশীর রোমান। নওশীর, আপনাকে স্বাগত। আমরা আপনার সাথে কথা বলবো, তার আগে আরো কিছু সংবাদ আছে, আমরা সেগুলো জেনে নিই। সাগর রুনির হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। আর অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, শব্দের মার প্যাচে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে এই 7 জনকে গ্রেপ্তারের ঘোষণাটাকে যেমনিভাবে আমরা তাকে ধন্যবাদ দেই, সরকারকে ধন্যবাদ দেই, স্বাগত জানাই, পাশাপাশি কিন্তু এই দাবিটিও আমরা করতে চাই যে স্পেশাল ট্রাইব্যুনালের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য শুরু করার মধ্য দিয়ে এই বিচার কার্যের একটি গ্রহণযোগ্য পরিণতি আমরা দেখতে চাই। সন্দেহভাজন শব্দ জুড়ে দিয়ে গ্রেপ্তার শব্দটি কিন্তু আমার কাছে সেইভাবে গ্রহণযোগ্য না, কারণ সন্দেহ শব্দ বাতিল করতে হবে। আপনি নিশ্চিত হয়ে বলেন যে এরাই প্রকৃত খুনি। সন্দেহভাজন আপনি কিছুদিন পরে আবার ব্যাখ্যা দিয়ে বলবেন যে আমি সন্দেহভাজন বলেছিলাম। এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই এই চোর ডাকাতের ঊর্ধ্বে উঠতে। এদিকে সাগর রুনির প্রকৃত হত্যাকারীকে আড়াল করতে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ গ্রেফতার হওয়া দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশ করা হয়। সাগর রুনির হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মোশাররফ বলেন, এই সরকার আসলে কোনো ঘটনারই সুষ্ঠু সমাধান চায় না, তারা মূল হত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আপনারা শুনেছি কতক্ষণ আগে সাংবাদিক সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছেন, তারা নাকি 4 জন চোরকে তারা খুঁজে পেয়েছেন। এতদিন পরে 4 জন চোরকে খুঁজে তারা আসলে যে ঘটনায় এই সাগর রুনি হত্যা হয়েছে, যে ঘটনার জন্য, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং যারা এর পেছনে তাদের ধামাচাপা দেওয়ার জন্য আজকে সাধারণ চোরদের উপরে তারা অঙ্গুলি নির্দেশ করছে। সাংবাদিক দম্পতি সাগর রুনির ঘাতক হিসেবে সন্দেহের শীর্ষে পলাতক দারোয়ান হুমায়ুন কবির ওরফে এনামুল। বিষয়টি শতভাগ নিশ্চিত হতে তার বাবা মায়ের ডিএনএ পরীক্ষার জন্য সোয়াব পাঠানো হয়েছে আমেরিকায়। আর ঘটনার সাথে জড়িত 7 অপরাধীদের গ্রেফতার করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেও তারা ঘাতক কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে র্যাব। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর থেকেই উধাও দারোয়ান হুমায়ুন কবির ওরফে এনামুল। সেই এখন খুনি হিসাবে র্যাবের সন্দেহের তালিকায় শীর্ষে। ঘটনার পর ধরাছোঁয়ার বাইরে থাকা এই এনামুলকে ধরতে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হলো। খুনির তালিকায় সন্দেহে থাকা যে 13 জনের ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে 7 জনের এ ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সেই 2টা ল্যাব থেকে যে আপনার যে যেটা যে ডিএনএ যে রিপোর্ট সেটা কিন্তু আপনার ফর্মাল রিপোর্টটা আমরা এখনও পাইনি, হয়তো আরও কিছুদিন সময় লাগবে। বাট তারপরেও এটুকু বলতে পারি যে টাইম টু টাইমস তারা পার্টস রিপোর্ট সেই পার্ট রিপোর্ট কিন্তু আমাদেরকে টাইম টু টাইম জানিয়ে যাচ্ছেন, আমাদেরকে বলছেন। তো সেখান থেকেও আমরা অনেক তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি, বাট পূর্ণাঙ্গ রিপোর্টটা পেতে হয়তো আমাদের আরও কিছুদিন সময় লাগতে পারে। তবে র্যাব বলছে হত্যাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে। প্রত্যেকটা সাবসেকশন থেকে রিপোর্টগুলো আসার পরে সেগুলো কম্পাইল করার পরে হয়তো তদন্ত টিম একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন। তো এখন মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন, এর মধ্যে আপনারা জেনেছেন নওশীর রোমান। আমরা তার সাথে কথা বলবো এবং আপনারা আগে জানিয়ে দিই যে আজকেও কিন্তু আমাদের বিষয়টি
দর্শক মতামতের জন্য আমরা দিয়েছি এবং তারা অনেক মতামত পাঠিয়েছেন। একজন লিখেছেন যে এটাকে সত্যিকার অর্থেই অপরাধী কিনা, ডালিম লিখেছেন, এবং তিনি বলছেন যে এটা জজ মিয়া নাটকের চরিত্র কিনা। তা আপনার মাও এরকম মন্তব্য করেছেন, সাগরের মাও মন্তব্য করেছেন, তো আপনি কি মনে করছেন এই বিষয়ে? আসলে পুরো ব্রিফিংটা আমাদের কাছে পরিষ্কার না, এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজেও বলেছেন যে তদন্ত এখনো চলছে। উনি কিন্তু কোনো কংক্রিট রেজাল্ট দেননি, উনি বলছেন সন্দেহভাজন, উনি কিন্তু বলেননি যে এনারাই ফোন করেছে। আমরা ওইটাই জানতে চাই ফাইনালি যে আসলে একটা ফাইনাল রেজাল্ট, একটা কংক্রিট রেজাল্ট দেবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে প্রকৃত খুনি আসলে এরা। প্রকৃত যাদের কথা বলা হয়েছে, খুনিদের কথা, আজকে যে 7 জনের কথা বলা হচ্ছে, আপনি কি মনে করছেন যে তারা খুনি? আপনার বক্তব্য কি যে গ্রেফতারকৃত খুনিদের বিষয়ে? এই ব্যাপারে আসলে আমরা কিছু যেমন দারোয়ানের কথা বলা হচ্ছে, হয়তো থাকতে পারে। আবার যেটা বলা হচ্ছে যে ডক্টর নিতাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমাদের কাছে আমি জানি না এনারা জড়িত কিনা জড়িত না, বাট একটা জিনিস মনে হয়েছে যে এত আলোচিত একটা ঘটনা, এবং আমাদের সবসময় বলা হয়েছে সরকার এটার ব্যাপারে আন্তরিক ছিল, এবং বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রায়োরিটি পাওয়া কেস, এটার মধ্যে সব ট্যালেন্ট অফিসাররা এনগেজ ছিল, প্রচুর অফিসার কাজ করেছে এটার এগেইনস্টে। এত কিছুর পরও যদি এত সময় নিয়েছে, এবং আমি শিওর যে আসলে খুনি সে যদি দেশ ছেড়ে না ভেগে যায়, সে আসলে নিচেও বাঁচে থাকতে চাবে না, কিন্তু তারপরে সে আরেকটা ক্রাইম ঘটাবে, এটা আসলে ইম্পসিবল। নওশাদ, আমি যেটা জানতে চাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজ প্রেস ব্রিফিং এ খুনের মোটিভ উল্লেখ করেননি। আপনার কি মনে হয়, আপনার পারিবারিকভাবে কি মনে হয় যে মোটিভটা কি হতে পারে? আমি সেটাই কিন্তু বলেছি যে উনি কিন্তু ক্লিয়ার কোনো রেজাল্ট দেননি, একদম ফাইনাল কোনো রেজাল্ট দেননি। বাট আমাদের কাছে যেটা মনে হয় যে মোটিভ হয়তো পেশাগত কিছু হতে পারে, এবং যাই হোক এটার সাথে অনেক বড় কোনো চক্র অবশ্যই জড়িত। আমরা কখনোই বিশ্বাস করি না যে এটা কোনো সাধারণ চুরি ডাকাতির কিছু। মানে বিষয়টাকে আজকে ব্রিফিং এর পর অস্পষ্ট বলে মনে হচ্ছে আমাদের কাছে অস্পষ্ট। তানভীরের প্রসঙ্গটাতে আসি, তানভীরের বিষয়টাকে আমি জানতে চাচ্ছি যে তানভীরকে চিনি না, আপনি বলছেন যে তানভীরের বিষয়টা তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কোন আঙ্গিকে আনলেন? তানভীর নামটা আসলে আমরা শুনেছি ঘটনার পর থেকে, বিভিন্ন পত্রিকায় থেকে, পরবর্তী তদন্ত কর্মকর্তাদের থেকে শুনেছি, কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে দেখিনি, বা কখনো আমি সাগর ভাই বা রুনিয়াপুর মুখেও ওনার নামটা শুনিনি। তো সেই জায়গা থেকে আমরা, এবং আমার পরিবারে কেউ আসলে তাকে কখনো চিন্তা না বা শুনিনি তার সম্বন্ধে। আচ্ছা, সম্ভবত অনেকে বলছেন যে এটা নাটকের প্রসঙ্গ তুলেছেন, আমাদের দর্শকদের মতামত জানতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এখন আজকে যেটা প্রেস ব্রিফিং হলো সেটা আসলে কি দাঁড়ালো? না, এটা কিন্তু আমি বলছি যেটা হচ্ছে আমরা শুনেছি, কিন্তু 8 মাস পরে আসলে আজকে কি দাঁড়িয়েছে? 8 মাস পর আসলে যে রেজাল্টটা এমনি যদি বলেন তাহলে বরাবর মতের হতাশাজনক। 8 মাস পর একটা জিনিসের আমরা আসলে এতদিন বিচার পেয়ে যাওয়ার কথা, সেখানে আমরা কিন্তু সন্দেহভাজন রিপোর্ট পাচ্ছি, আমরা কিন্তু ফাইনাল রিপোর্ট পাচ্ছি না, সেই হিসেবে অনেক হতাশাজনক। আপনারা পারিবারিকভাবে আপনারা সন্তুষ্ট নন? সন্তুষ্টের ব্যাপারটা না, আমরা যদি বিচার চাই, বাট আমরা পুরো ব্যাপার নিয়ে আসলে অসন্তুষ্ট এবং আমরা হতাশ। আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচারটা আমরা চাই। নওশাদ, আপনার মতো আমরাও সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এত বড় হত্যাকাণ্ডের। আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি অন্যান্য খবরে। ৭১ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগে চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার সংস্থার সদস্যরা এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তাদের উভয়ের বিরুদ্ধে ৭১ বুদ্ধিজীবী হত্যার 18টি অভিযোগ আনা হয়েছে। ৭১ ডিসেম্বরে হাইকমান্ডের নির্দেশে আলবদর বাহিনীতে অপারেশন ইনচার্জ হিসেবে মঈনুদ্দিন ও চিফ এক্সিকিউটিভ হিসেবে আশরাফুজ্জামান খান যোগ দেয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করতে ৭১ 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর। ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনে। এসইসির চেয়ারম্যান এবং সদস্যরা কোনো গোপন তথ্য প্রকাশ করলে জেল জরিমানার বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধিত আইন 2012 অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। এছাড়াও মন্ত্রিসভায় পুঁজিবাজার ব্যবস্থাপনা থেকে মালিকানা আলাদা করতে একটি আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পুঁজিবাজারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে এসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যৌথভাবে কাজ করে আসছিল। তারই ধারাবাহিকতায় শেয়ার বাজারে কারসাজি ও অনিয়ম প্রতিরোধে নিয়ন্ত্রক সংস্থার প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত বিধিবিধানে সংস্কার আনার 3টি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়াও ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়ায় বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে মনোনীত হতে হবে। যে সমস্ত ফিচার আছে এই আইনে, প্রস্তাবিত আইনে, যেটি আজকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে, এর মধ্যে হলো যেমন
ডিমিউচুয়ালাইজেশনের পরে স্টক এক্সচেঞ্জের সভাপতি সহ সংখ্যাগরিষ্ঠ পরিচালক ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন। ডিমিউচুয়ালাইজেশন আইনের খসড়া অনুমোদনকে স্বাগত জানিয়েছেন দুই স্টক এক্সচেঞ্জ সভাপতি। ডিমিউচুয়ালাইজেশন যেটা হবে সেটা হলো যে স্টক এক্সচেঞ্জ পারফরমেন্সকে আরও অনেক বেশি শক্তিশালী করবে এবং স্টক এক্সচেঞ্জের উপর দেশি বিদেশি সুশীল সমাজ সবার একটা আস্থা ফিরে আসবে। আই এম হ্যাপি। আমাদের এক্সপেকটেশন লার্জলি পূরণ করেছে এবং আমরা ডেফিনেটলি মন্ত্রণালয় এবং এসসিসিকে ধন্যবাদ দেব। যদিও খুব কম ডায়ালগ হয়েছে, কিন্তু যেহেতু আমাদের কনসালটেন্টের মাধ্যমে আমাদের যোগাযোগ ছিল, আমাদের অনেক প্রত্যাশা রিফ্লেকশন আসছে। আইনটি বাস্তবায়ন করা গেলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। উম্মনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8টি মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও মহাব্যবস্থাপক তুষার আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আব্দুস সালাম এই আদেশ দেন। এদিকে তানভীর এবং তুষারকে রিমান্ডের প্রথম দিনে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদকে 4 মামলায় 29 দিন ও মহাব্যবস্থাপক তুষার আহমেদকে 3 মামলায় 24 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে সোমবার আদালত 3 মামলায় এই দুইজনকে 24 দিন রিমান্ড মঞ্জুর করে। তবে মঙ্গলবার আসামিপক্ষের জামিনের আবেদন নামঞ্জুর হয়। দুদকের আইনজীবী মনে করেন জালিয়াতির ক্ষেত্রে অর্থের পরিমাণ বেশি হওয়ায় জামিন হয়নি। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনে উভয়ে পক্ষের বক্তব্য শেষে 8টি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করে। এদিকে দুদকের মামলায় সব পলাতক আসামিদের আত্মসমর্পণের আহ্বান জানান কমিশন চেয়ারম্যান। যখনই কোনো মামলা করা হয়, যাদের বিরুদ্ধে মামলা করা হয় তাদের জন্য সম্মানজনক ব্যবস্থা হলো যে আইনের কাছে নিজেদেরকে সোপর্দ করা। মঙ্গলবার হলমার্কের এমডি তানভীর আহমেদ ও জিএম তুষার আহমেদকে দুদক 6 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অদক্ষতা, প্রয়োজনের তুলনায় বেশি কর্মী যাওয়া, অপরাধ প্রবণতা, অবৈধ বসবাস, ভিসায় গরমিল সহ নানা কারণে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে সরকার আশা করছে আগামী 3-4 মাসের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত দুদেশের শ্রমিক সংক্রান্ত যৌথ কমিটির সভায় ভিসা জটিলতা কেটে যাবে। 3-4 মাসের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত দুদেশের শ্রমিক সংক্রান্ত যৌথ কমিটির সভায় ভিসা জটিলতা কেটে যাবে। দেশের অর্থনীতির আয়ের অন্যতম খাত বৈদেশিক রেমিটেন্স। এর বড় একটি অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তবে আশঙ্কার কথা হচ্ছে কিছুদিন ধরে ভিজিট ও ট্রানজিট ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এ কারণে দেশের রেমিটেন্স প্রবাহ নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর জাফর আহমেদ মনে করেন, যতটা বলা হচ্ছে অবস্থা ততটা সংকটাপন্ন নয়। প্রয়োজনের তুলনায় বেশি লোক সে দেশে চলে যাওয়ার কারণেই ভিসা সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। সরকারের যে কোনো ডিপার্টমেন্টের একার পক্ষে কখনো দুর্নীতি করা সম্ভব না, অনিয়ম করা সম্ভব না। অনিয়মের সাথে প্রাইভেট সেক্টরে যারা আছে তারা সম্পৃক্ত থাকে বলে এটা হয়। ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা এবং কিছু ফলস ডকুমেন্টেশনের জন্য এই কাজগুলো ঘটেছে। পলিটিক্যালি এই বিষয়টা আলাপ আলোচনার জন্য প্রদেশের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। আশা করি যে আগামী 3-4 মাসের মধ্যে বিষয়টার সমাধান হয়ে যাবে। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য বিভাগের সাবেক মহাপরিচালক এম শফিউল্লাহ মনে করেন, সংকটের কারণ হিসেবে সরকারকে ঢালাওভাবে দায়ী করা ঠিক হবে না। রিক্রুটিং এজেন্সির ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি। সুনাম পুনরুদ্ধার করতে সেদেশ থেকে অবৈধ বসবাসকারীদের ফিরিয়ে আনার পরামর্শ দেন শফিউল্লাহ। ওটা ফিল আপ করেছে অদক্ষ যারা কাজ জানে না, তারা বেশি সংখ্যায় লোক গেছে। এতে অদক্ষ লোক দিয়ে দক্ষ লোক দিয়ে যাওয়ার যে সুযোগটা তারা বন্ধ করে দিচ্ছে। ডিপ্লোমেসিতে আমরা বিশ্বাস করি সেটা হলো যে আলাপ করব, কথা বলবো, সুতরাং সেখানে একটা সমঝোতা আসা সম্ভব। বেশি টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে গিয়ে অবৈধ কাজ করে টাকা তোলার প্রবণতা থাকায় কর্মী পাঠানোয় খরচ কমানোর পরামর্শ দেন এম শফিউল্লাহ। আহমেদ রিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ডেস্টিনির সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়া, আটককৃত পরিচালকদের মুক্তি ও ডেস্টিনির বিরুদ্ধে করা সব মামলা তুলে নেওয়ার দাবিতে রাজধানীতে ডেস্টিনির প্রায় 20,000 গ্রাহক মিছিল ও সমাবেশ করেছেন। তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। মঙ্গলবার সকালে ডেস্টিনির গ্রাহকরা পুলিশের বাধার কারণে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে না পেরে পাশের রমনা পার্কে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ মিছিল করে। তাদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাদের দাবি দেওয়া বিষয়ে একটি স্মারকলিপি দেয়। গত 6টি মাস আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ আছে। আপনি জানেন কিনা জানি না, আমরা রীতিমতো খেতে পারছি না। ডেস্টিনির মাধ্যমে আমরা কেউ ক্ষতিগ্রস্ত না, কেউ প্রতারিত না। আমরা ডেস্টিনির মাধ্যমে সবাই উপকৃত। আর এসব মিথ্যা মামলা করছে, এটিও আমরা প্রধানমন্ত্রীকে জানানো দ্রুত করতে হবে। দুপুর 1টার দিকে উত্তেজিত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ পার্কের ভিতরে ঢোকে। এ সময় বিক্ষোভকারীদের বাধার মুখে পুলিশ পিছু হটে। বিক্ষোভকারীরা পার্কের ফটক বন্ধ করে দেয়। পরে স্মারকলিপি দিতে যাওয়া প্রতিনিধি দল ফিরে এসে জানায়, প্রেস ক্লাবের সামনে থেকে আটককৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া হয়েছে। অনেক ছেলে পেলে এখানে যাদেরকে ধরা হয়েছে, এখানে বলা হয়েছে যে যারা এখানে আনুমানিক, হয়তো এটা আমার কাছে সঠিক সংখ্যা নাই, এটা 400-500 হতে পারে। এটা হ্যাঁ, যে এটা তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমাদেরকে সে আশ্বাস দেওয়া হয়েছে। এরপর বিকেলে আন্দোলনকারী গ্রাহকরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলনে জানায়, তাদের দাবি মেনে নেওয়া না হলে প্রতিটি জেলায় বিক্ষোভ করা হবে। প্রয়োজনে আমরণ অনশন করার হুমকিও দেয় তারা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগর রুনি হত্যায় 7 অপরাধী শনাক্ত। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী মাহমুদা মৌমিতার সাথে। মৌমিতা, কি বলছেন দর্শকরা? দর্শকরা তো বলছেন তাদের মধ্যেও হতাশা দেখা দিয়েছে, এবং আপনারা আজকে নওশরের সাথে আমরা কথা বলেছি, আপনি দেখেন সাংবাদিকরাও কিন্তু আসলে আশ্বস্ত নন এই বিষয়টাতে, এবং তারাও হতাশা প্রকাশ করেছেন। তারা অবশ্য সতর্ক মতামত দিয়েছেন তারা। তো এখানে আমাকে ইভাল পাঠিয়েছেন, তিনি বলছেন যে সাগররুনি হত্যাকাণ্ডের মূল আসামিকে বা কাকে সন্দেহ করা হচ্ছে, সত্যি বিচার পাওয়া যাবে কিনা তিনি সন্দিহান। এছাড়া শাহরিয়ার কুমিল্লা থেকে লিখেছেন, তিনি সন্দেহ প্রকাশ করেছেন যাদের আসলে আটক করা হচ্ছে তারা আদৌ আসামি কিনা নাকি তারা নিষ্পাপ। এবং এছাড়া হোসেন বাবলু জানতে চেয়েছেন যে আসলে হত্যাকাণ্ডের মোটিভ কি এবং হত্যাকাণ্ডের মূল হোতাকে কি গ্রেফতার করতে পারবে। যেটা নওশর বলছে, তাদের কাছে অস্পষ্ট আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এখানে দেখছিলাম যে রাসেল তিনি টুইটারে যে টুইট করেছেন, তিনি জানতে চেয়েছেন বা তিনি সন্দেহ জানিয়েছেন, তিনি বলছেন কি এরাই কি আসলে প্রকৃত খুনি। পাশাপাশি এটাও বলছেন যে তার সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। তপু বলছেন যে প্রকৃত অপরাধীদের তিনি দেখতে চান এবং তাদের বিচারটাও তিনি চেয়েছেন। আর রনি তিনি বলছেন যে সাগররুনি হত্যাকাণ্ডের সরকারের উদাসীনতাকে তিনি বেশি করে দেখেছেন, যে তিনি বলছেন যে সরকার অনেক উদাসীন ছিল, সরকারকে আরো সচেতন হওয়ার কথাও তিনি বলেছেন। যাই হোক, আসলে এখন স্পষ্ট নয় আসলে কি হতে যাচ্ছে বা কি, হয়তো সময় যাবে আর স্পষ্ট হবে বিষয়টা কি, আমরা সেটারই অপেক্ষায় থাকবো। পাশাপাশি জানিয়ে রাখছি যে বিষয় নিয়ে মতামত আসবেই। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন আহসানুর রহমান শাওন। শাওনের কাছ থেকে জানবো খেলার খবর। শাওন, আসলে নাদির শাহর যে স্পট ফিক্সিং এর বিষয়টি আসছে, সেটা কতদূর গড়ালো? বিসিবি কি কোনো বিষয়ে এই বিষয়ে কি করতে যাচ্ছে? দেখুন, বিসিবি এবং আইসিসি দুপক্ষের কাছ থেকে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, তারা খুব জরুরি ভিত্তিতে একটি তদন্তের কার্যক্রম শুরু করেছে, কিন্তু এই বিষয়ে কি হয়েছে অথবা হতে পারে সে বিষয়ে কিন্তু তারা এখনো কোনো কিছু বলেনি। তবে আরেকটা সুখবর যেটা রয়েছে সেটি হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি সভাপতি আহমদ মুস্তফা কামাল, তিনি কিন্তু আইসিসির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন, যেটি বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল ক্রীড়া মাধ্যমে যে তিনি হবেন, এবং সেটি আজকে কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পেরেছি। এছাড়াও আরো বেশ কিছু খবর রয়েছে, তার ভিতরে ফেডারেশন কাপ ফুটবল সহ সব খবর নিয়ে ফিরবো, তবে ছোট একটা বিরতির পর। স্বাগত আরও একবার রাত 9টা বাংলাদেশে। ইন্ডিয়া টিভির দেখানো ভিডিওতে উঠে আসা স্পট ফিক্সিং এর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। এদিকে স্পট ফিক্সিং এ বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় তারা বিষয়টিকে খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে জরুরি তদন্ত শুরু করেছে। আইসিসি ক্রিকেটে দুর্নীতির ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স পলিসির কথা উল্লেখ করে জানিয়েছে, অভিযোগ খেলোয়াড় কিংবা অফিসিয়াল যার বিরুদ্ধে আসুক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি অবশ্য এও জানিয়েছে যে অভিযোগ ওঠা 6 আম্পায়ারের কেউই মাত্র শেষ হওয়া আইসিসি ওয়ার্ল্ড টি-20-র কোনো ম্যাচ পরিচালনা করেননি। এদিকে বিসিবি এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন তারা বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কোনো প্রমাণ পাওয়া গেলে নাদির শাহর বিপক্ষে কঠোর ব্যবস্থা নেবে বিসিবি।
ভিডিও ফুটেজটা যেটা অনেক মিডিয়াতে এখানেও এসছে, কালকে টেলিভিশন চ্যানেলেও কয়েকবার দেখানো হয়েছে। এগুলো আমরা সব কিছু সংগ্রহ করছি, করার পরে আমরা বসবো, একটা তদন্ত কমিটি হবে। বোর্ড সভাপতির সাথে আমার কথা হয়েছে, আমি ওনাকে কালকে ফোন করেছিলাম, উনি বলেছে আপাতত আমরা এগুলা ইনভেস্টিগেশন করার জন্য যেগুলো তথ্য দরকার এগুলো সংগ্রহ করব, করার পরে একটা ইনভেস্টিগেশন কমিটি হবে, সেই কমিটিতেই ইনভেস্টিগেট করার পরে আমরা একটা কনক্লুশনে আসবো। এদিকে বিপিএলে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদের বিপক্ষে ম্যাচ গড়াপেটার প্রমাণ পাওয়ার পরও বিসিবি মান বাঁচাতে তা চাপিয়ে গেছে বলে নাদির শাহ যে মন্তব্য করেছেন সে সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিবি। দেখার পরে না আমলে নিব, আমরা তো দেখার পরে তো আমরা বসে তো এটা আমলে নিব। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপতি আহমদ মোস্তফা কামাল। আজ কলম্বোতে আয়োজিত আইসিসির সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়। 2012 থেকে 14 সাল পর্যন্ত মোস্তফা কামাল আইসিসির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে রোটেশন পদ্ধতিতে 2014 থেকে 15 পর্যন্ত 1 বছরের জন্য আইসিসি সভাপতি হবেন তিনি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইসিসির সহসভাপতি মনোনীত হওয়ায় মোস্তফা কামালকে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হবে। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী তিনি হবেন আইসিসির শেষ সহসভাপতি। ফেডারেশন কাপ ফুটবলের খবর। আজকের খেলায় মোহামেডান 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে এবং আবাহনীর কাছে 2-0 গোলে হেরেছে যশোর ডিএফএ। ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও বাংলাদেশ পুলিশ। ম্যাচের প্রথম থেকে লড়াইটা ভালো জমিয়েছিল দুদল। প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 29 মিনিট পর্যন্ত। মিডফিল্ডার সোহেল রানার গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির আগে আরো অনেকগুলো আক্রমণ থামিয়ে দেয় বাংলাদেশ পুলিশের গোলরক্ষক জাফরুল ইসলাম। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। 69 মিনিটে ব্যবধানটা আবারও বাড়িয়ে দেন সোহেল। 2-0 গোলে এগিয়ে যায় সাদা কালোরা। ম্যাচের শেষের দিকে শরীফুলের আরও একটি গোলে এগিয়ে যায় সাইফুল বাড়ির শিষ্যরা। শেষ পর্যন্ত 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। দিনের অপর খেলায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে আবাহনী। ভিসা জটিলতার কারণে এখনো দলে ভিড়তে পারেনি কোনো বিদেশি খেলোয়াড়, তাই দেশি খেলোয়াড় নিয়ে একাদশ গড়ে আকাশীরা। ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া আবাহনী। গোলের দেখা পেতে সময় লাগে 23 মিনিট পর্যন্ত। দলকে এগিয়ে নিয়ে যান আবুল বাতের কোমল। এক গোলকে খুব একটা নিরাপদ মনে করছিল না আকাশীরা। মিনিট 3 পরে মিশুর গোলে লিডটা বাড়িয়ে নেয় আবাহনী। প্রথমার্ধ শেষ হয় 2-0 গোলেই। দ্বিতীয়ার্ধে গোলের জন্য চেষ্টা থাকলেও 2 গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের সাথে পয়েন্ট ভাগ করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি শেষ 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের সাথে পয়েন্ট ভাগ করে নেয় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি শেষ হয় গোল শূন্যতে। আল আমিন সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে খেলার জগতের একটি ভিন্ন রকম খবর। ভালোবাসা প্রকাশের কতই না ভাষা আছে পৃথিবীতে, এরই এক উদাহরণ পাওয়া গেল আর্জেন্টিনায়। বিখ্যাত ক্লাব রিভার প্লেটের ভক্তরা বিশাল এক পতাকা বানিয়ে বেরিয়ে পড়লেন রাস্তায়। তাদের উদ্দেশ্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। প্রতিদিনের মতো ভোর হলেও সোমবার শহরের মানুষদের চোখে পড়ল ব্যতিক্রমী এক দৃশ্য। বিশাল আকারের এক পতাকা নিয়ে এগিয়ে চলেছেন একদল ফুটবল পাগল। পতাকাটি আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটের, আর তা বানিয়েছে রিভার প্লেটের অসংখ্য ভক্ত। প্রায় 15,000 ভক্ত এক হয়ে এমন বিশাল পতাকা বানিয়েছেন। লম্বায় পতাকাটি 7,829 মিটার আর চওড়ায় 4.5 মিটার। তবে নিছক আনন্দের ছলে এই পতাকা বানাননি রিভার প্লেট ভক্তরা। এটি বানানোর পেছনে তাদের মূল লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। সেখানে ভক্তদের বানানো পতাকাগুলোর মাঝে শীর্ষে জায়গা করে নিতেই এমন আয়োজন রিভার ভক্তদের। এখনো পর্যন্ত ভক্তদের তৈরি সবচেয়ে দীর্ঘ পতাকার সারিতে শীর্ষে রয়েছে আর্জেন্টিনারই আরেক ক্লাব রোজারিও সেন্ট্রাল, যেটির দৈর্ঘ্য 4,350 মিটার। তবে খুব শীঘ্রই এই জায়গা দখল করে নিবে রিভার প্লেটের ভক্তদের তৈরি পতাকা, এমনটাই আশা সবার। আবার আমন্ত্রণ 9টার বাংলাদেশে আবারও ফিরছি দর্শক মতামতে, এবং আপনারা জানেন আজকে নির্ধারিত বিষয় কি। তবে যাচ্ছি শুরুতে মীর হাসানের কাছে। মীর হাসান, আপনার কাছে কি কি এসেছে?
এখলাস উদ্দিন তিনি যে মেইলটি করেছেন তিনি বলছেন যে সাংবাদিকদের থামাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জজ মিয়া নাটকের পুনর্মঞ্চায়ন করলেন, জোড়াতালি দিয়ে একটি তদন্ত রিপোর্ট তিনি জানালেন। তবে সায়েম যেটা বলছেন তার খুদে বার্তার মধ্য দিয়ে সেখানে তিনি বলছেন যে এটা কি হলো আদতে তিনি বুঝতে পারলেন না। তিনি বলছেন সাংবাদিকদের আরো বেশি কঠোর হতে কর্মসূচি সবার দিতে। মধ্যেই আসলে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং ইঞ্জিনিয়ার এখলাস উদ্দিন তিনি আমাদের ইমেইল করেছেন এবং তিনি আমাদের নিয়মিত SMS করেন, ইমেইল করেন। তিনি মনে করছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের থামাতে এই জজ মিয়া নাটকের সূচনা করেছেন। তিনি অত্যন্ত ক্ষুব্ধ মনে হচ্ছে এবং তিনি তদন্ত প্রতিবেদনকে একেবারেই ভুয়া বলছেন। এবং সাইফুল ইসলাম ফেসবুকে তিনি আমাদের লিখেছেন, তিনি মনে করছেন এই হত্যাকাণ্ডের বিচার করতে গিয়ে সরকারকে অবশ্যই কোনো নিরপরাধ লোক যেন এখানে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে যেন সরকার অবশ্যই নজর রাখে। সাগররুনি পরিবারের সদস্যদের মতোই অনেকে আশ্বস্ত হতে পারছেন না। সেরা মতামতটি জানিয়ে দিচ্ছি। আজকের সেরা মতামতটি পাঠিয়েছেন ওবায়দুর রহমান ডালিম। তিনি বলছেন এরা কি সত্যিকারের অপরাধী নাকি জজ মিয়ার মতো কোনো চরিত্র? এই প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই। আমরাও চাই সত্যিকারের অপরাধী বেরিয়ে আসুক, আমরা সেই অপেক্ষায় রইলাম। যারা মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি ভিন্ন স্বাদের খবরে। লাতিন আমেরিকার বিপ্লবী নেতা আর্নেস্ট চে গুয়েভারার 45তম মৃত্যুবার্ষিকী 9 অক্টোবর আজ। 1967 সালের এই দিনে বলিভিয়ার জঙ্গলে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। দিবসটি উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে হয়ে গেল চে সংহতের বিশেষ অনুষ্ঠান। ল্যাটিন আমেরিকায় শুধু নয়, গোটা বিশ্বে শোষিত, বঞ্চিত, মুক্তিকামী মানুষের মহান নেতা কমরেড চে গুয়েভারা। বিপ্লব যার রক্তবিন্দুর প্রতিটি কণায় কণায় খেলা করেছে। 39 বছরের জীবনকর্মে তিনি গতানুগতিক হিসাবকে পাল্টে দিয়ে সারা বিশ্বের চোখে আজও বিপ্লবের এক কিংবদন্তি। ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে 9 অক্টোবর তার মৃত্যু দিবস উপলক্ষে যে সংহতি আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই, জাতীয় মুক্তির লড়াই হতে পারে, শোষণ মুক্তির লড়াই হতে পারে, সেই লড়াইয়ের চেয়ে একটা জ্বলন্ত পোস্টারের মতো। এই ছিল আমাদের আজকের আয়োজনে। শেষ করব অস্ট্রেলিয়ার ঝাড়বাতি প্রদর্শনের কিছু ছবি দেখে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তার আগে বিদায় নিচ্ছি আমি মাহমুদা মমিতা। আর দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।